বন্ধুগণ, আজকের দিনে খুবই এক প্রাসঙ্গিক কবিতা। আপনাদের সকলের জানা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজা। সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবু সবাই হাততালি দিচ্ছে, সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো ভয়, কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরান্নভোজী, কেউ কৃপাপ্রার্থী, উমেদার, প্রবঞ্চক, কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও, তবু আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদমস্তক ভীতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবকই ছিল না। একটি শিশুও ছিল, সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু। নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়। আবার হাততালি উঠেছে মুহুর্মুহু, জমে উঠেছে স্তাবক বৃন্দের ভিড়। কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের মধ্যে আজ কোথাও দেখছি না। শিশুটি কোথায় গেল? কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে? নাকি সে পাথর, ঘাস, মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো নির্জন নদীর ধারে কিংবা প্রান্তরের গাছের ছায়ায়? যাও, তাকে যেমন করেই হোক খুঁজে আনো। সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক। সে এসে হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, রাজা, তোর কাপড় কোথায়? কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী উলঙ্গ রাজা কবিতায় সেই ছোট্ট শিশুকে খুঁজে বেড়াচ্ছিলেন। কবি নিজে জানেন না শিশুটি আজ কোথায়। আমি বলি, শুনুন শিশুটি কোথায়। আজ 2020 সাল। সেই শিশু আজ আর শিশু নেই, দিব্যি বড় হয়ে গেছে। সেই শিশুটি বুঝতে শিখেছে কেন উলঙ্গ রাজাকে সরাসরি উলঙ্গ বলা যায় না। উলঙ্গ রাজাকে উলঙ্গ বললে রাজার ক্রোধের শিকার হওয়ার চেয়ে সবার সুরে সুর মেলানো অনেক বেশি নিরাপদ। তা না হলে দেশদ্রোহিতার অপরাধের শ্রীঘরে কাল নিবাস করতে হতে পারে। সে বুঝতে শিখেছে একাকী চিৎকার করা অনেক বেশি বিপজ্জনক বোকামি। কিন্তু যুগে যুগে প্রাচীনকাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন শিশুর আবির্ভাব ঘটেছিল, যারা একা সংখ্যালঘু হয়েও সংখ্যাগুরুর মিথ্যাচারের সমর্থন করেনি। জীবন বিপন্ন করেও সত্যকে তুলে ধরেছিল, তবুও তারা জয়ী হয়েছিল সংখ্যাগুরুর রাজদোষণের বিরুদ্ধে। প্রমাণ করতে পেরেছিল সংখ্যাগুরুর মতামত ভুল হতে পারে। আজ তেমনই কিছু একাকী সংখ্যালঘু শিশুর ঐতিহাসিক জয়ের গল্প আমি আপনাদের শোনাবো। বন্ধুগণ, বিধবা বিবাহ আইন পাশ হবার আগে বিধবা বিবাহের পক্ষে সই ছিল মাত্র 987টা, আর বিপক্ষে সই ছিল 36,763টা। বাকিটা ইতিহাস। আইন পাশ হয়েছিল, সেখানে বিধবা বিবাহের পক্ষে একমাত্র প্রশ্নকারী একাকী শিশু যিনি ছিলেন, তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। গ্যালিলিও কাঠগড়ায় দাঁড়িয়ে যেদিন বলেছিলেন, আমি আবার বলছি, সূর্য স্থির, পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, আমাকে শাস্তি দিয়েও সূর্যের চারপাশে পৃথিবীর প্রদক্ষিণ আপনারা বন্ধ করতে পারবেন না, পৃথিবী আগের মতোই ঘুরবে। সেদিনও ওনার উপর সবাই হেসেছিল, বিচার সবাই গ্যালিলিওর শাস্তিও হয়েছিল। তারপর বাকিটা ইতিহাস। বন্ধুগণ, সতীদাহ প্রথার মতো জঘন্য এক সামাজিক প্রথার বিরুদ্ধে যেদিন রাজা রামমোহন রায় রুখে দাঁড়িয়েছিলেন, সেদিন সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষ ওনার উপর হেসেছিলেন। তার প্রতিবাদ কণ্ঠ সংখ্যালঘু হলেও তিনি কিন্তু জিতেছিলেন, ইতিহাস রচনা করেছিলেন। সিগনেট থেকে প্রকাশিত বিভূতিভূষণের পথের পাঁচালীর সংক্ষিপ্ত সংস্করণ আম আটি ভেঁপুর জন্য ছবি আঁকতে আঁকতেই সত্যজিতের মনে হয়েছিল তিনি যদি কোনোদিন সিনেমা করেন তবে এটাই হবে তার প্রথম সিনেমা।
সিনেমার শুটিং যখন শুরু হয়, শুধু প্রযোজকরাই নয়, তৎকালীন বিখ্যাত পরিচালকরাও তার উপর হেসেছিলেন। অনেকে তো ওনাকে পাগল পর্যন্ত বলেছিলেন। তারপর বাকিটা ইতিহাস। আজ যখন আমরা বলি লড়াইটা আমাদের জাত নিয়ে নয়, ভাত নিয়ে, বাবরি নিয়ে নয়, চাকরি নিয়ে, অস্ত্র নিয়ে নয়, বস্ত্র নিয়ে, দীক্ষা নিয়ে নয়, শিক্ষা নিয়ে, শ্মশান বা কবরস্থান নিয়ে নয়, বাসস্থান নিয়ে, ওরা হাসে আমাদের উপর। আমরা যখন বলি লড়াইটা উগ্র দেশপ্রেম আর মানুষে মানুষে বিভেদ নিয়ে নয়, লড়াইটা খাদ্য, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য নিয়ে, লড়াইটা রোজ সন্ধ্যার ওই টিভি স্টুডিওর টিকি আর দাড়ির জন্য নয়, লড়াইটা স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ওরা হাসে আমাদের উপর। আমরা যখন বলি নারীর পিরিয়ড হওয়া মানে তার শরীর অপবিত্র ঘোষণা করে দিয়ে বিভিন্ন জায়গাতে তার প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া নয়, তখনও ওরা হাসে আমাদের উপর। ওদের হাসতে দিন, শুধু একটাই কথা মনে রেখে দিন, হাজারটা লোক যদি একটা পুকুরকে সমুদ্র বলে, রাতারাতি পুকুরটা সমুদ্র হয়ে যায় না। আজ থেকে অনেকগুলো বছর পর কারখানার খেটে খাওয়া ওই শ্রমিকগুলো অথবা স্কুল কলেজের পড়া ওই ছেলে মেয়েগুলো মাঠের ধারে ওই বেঞ্চটাতে বসে যখন গল্প করবে, ওরা বলবে, জানিস, আজ থেকে অনেকগুলো বছর আগে সবাই যখন ধর্মের নেশাতে মানুষকে মাতিয়ে রেখেছিল, আমাদের মতো খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য ওরা ঠিক আওয়াজ তুলেছিল। পৃথিবীর সব যুদ্ধ জেতা যায় না, কিন্তু লড়াইয়ের ময়দানে থাকতে হয় এটা বোঝানোর জন্য কেউ তো একজন ছিল, কেউ তো একজন শুরু করেছিল, কেউ তো একজন শাসকের চোখে চোখ রেখে বলতে পেরেছিল, রাজা তোর কাপড় কোথায়? জেতা হারাটা তো সাময়িক, জীবনের নীতিটাই সব।